হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই 5:45 মতো। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, তো এই যে ফ্রেশ হয়ে এখন নিচে যাচ্ছি, রান্নাবান্না শুরু করব। তো এদিকে মাও ঘুম থেকে উঠে গেছে, তো মা উঠে ফার্স্টেই তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাইরেটা ঝাড় দিতে যাই, ঘরের দরজায় জল দেয়। তো মা ওই কাজগুলো করছে আর এদিকে দেখো রান্নাঘরে এসে প্রথমেই আর কি ভাতটা বসিয়ে দিলাম। তো এবারে চলো আজকে কি কি রান্না হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো আজকে রান্না হবে লাউ। তো মা বলে দিল লাউটা আজকে নিরামিষ করতে। আর এদিকে কালকের কিছু মাছ রয়েছে, তো ওটা দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল হবে। তো লাউটা যেহেতু আজকে মাছ দিয়ে করব না, তাই কিছু বড়ি এখানে ভেজে নিচ্ছি। তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম, আর এদিকে একটু মেথি একটু আদা গ্রেট করে দিলাম। আর ওই যে বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়েই আর কি লাউটা রান্না করে নেব। আর আজকে জানো তো অনেক কাজ রয়েছে, তো সেই মতো আর কি একটু সময় নিয়ে রান্নাঘরে এসেছি যাতে ধীরে সুস্থে রান্নাটা কমপ্লিট করতে পারি। তারপরে আর কি বাবাইকে স্কুলে পাঠিয়ে বাড়ির যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো করে নিতে পারি। তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে সামনে যেহেতু পয়লা বৈশাখ, তাই ঘর বাড়িগুলো একটু ভালো করে ক্লিন করতে হবে। তো কোনো অকেশনের আগে আমরা যেটা করে থাকি আর কি, তো সেই কাজগুলোই আজকে করব। তো এদিকে দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে ডাঁটার তরকারির জন্য একটুখানি আলুও কেটে নিলাম। আর জানো তো ভেবেছিলাম বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে, মানে রঙের কাজ, তারপরে আরও ছাদে যে প্লাম্বিংয়ের কাজটা যে হবে ওগুলো কমপ্লিট হয়ে গেলেই আর কি ঘর বাড়ি খুব ভালো করে ক্লিন করে নেব। তো সেগুলো তো এখনও কমপ্লিট হলো না, কাজ তো এখনও চলছে, আবার একটা কাজ এখনও ধরাই হয়নি। তো তার অপেক্ষায় না থেকে আমি ভাবছি এখন থেকেই আর কি ঘর বাড়ি ক্লিন করা শুরু করে দেব। আর ওই যে আগের দিন তো দেখলেই ঠাকুর ঘরটাও ক্লিন করে নিয়েছি, তো ওটা দিয়েই আর কি ক্লিনিংয়ের কাজটা শুরু করেছিলাম। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন হাজব্যান্ডকে লাঞ্চ বক্সটা গুছিয়ে দেবো। তো দেখো হাজব্যান্ড বেরিয়ে গেলে যেহেতু হাতে বেশ খানিকটা সময় পাবো বাবাইকে স্কুলে পাঠানোর আগে, তো একজন দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল গুড়ের পায়েসের রেসিপিটা একটু শেয়ার করার জন্য। তো দেখো এখন উপরে এসে গুড়ের পায়েসের জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, এখানে কাজু কিশমিশ 4টে এলাচ আর একটা তেজপাতা, আর নিয়েছি সামান্য একটুখানি নুন, আর নিয়েছি খেজুর গুড়। তো দেখো পায়েসটা রান্না করার জন্য আমি এখানে ইউজ করছি 11 রেজেন্সি ট্রিপ্লাই টোপ। আর কি বলতো অনেক সময় আমরা নর্মাল বাসনে পায়েস রান্না করতে গেলে কি হয়, পায়েসের তলাটা লেগে যায়। তো এটা যেহেতু অনেকটা ঠিক, তাই কোনো খাবারই কিন্তু রান্না করার সময় এটাতে লেগে যায় না। আর কি বলতো পায়েস রান্না করাটা কিন্তু ভীষণই সহজ। তো আমিও বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে একটুখানি গুড়ের পায়েস করব। আর এরই মধ্যে একজন দিদিভাই তো বলেই দিয়েছে যে গুড়ের পায়েসের রেসিপিটা একটুখানি শেয়ার করতে। তো দুজনের চিন্তা ভাবনা একই হয়ে যাওয়াতে তোমাদের সাথে দেখো পায়েসের রেসিপিটা আমি শেয়ার করছি। তো ফার্স্টেই দেখো 2 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে আমি একটু এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে দুধটা ফুটে এলে এই যে ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চালগুলো ছিল ওগুলো দিয়ে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। আর খুব বেশি নাড়াচাড়া করা লাগবে না, যেহেতু অন্যান্য পাত্রের মতো এই পাত্রটাতে লেগে ধরবে না। আর এই প্রোডাক্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো তারপরে দেখো টেস্টের জন্য সামান্য একটু নুন দিয়েছিলাম, আর চালটা ফুটে এলে তারপরে এই যে গুড়টা রেখেছিলাম সেটাই এর মধ্যে এখন ভালো করে মিশিয়ে দিলাম। আর জানো তো যেহেতু গুড়ের পায়েস করছি, তাই সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে গুড়ের কোয়ালিটি যেন খুব ভালো হয়, না হলে কি হবে বলো তো দুধটা কেটে যেতে পারে, যেটা হচ্ছে চিনির পায়েস রান্না করার সময় একেবারে হয় না। তো দেখো পায়েসটা এখানে আমার রেডি হয়ে গেছে, তো চলো এটাকে এখন সার্ভ করে নেব। তো পায়েস যেহেতু ট্র্যাডিশনাল একটা খাবার, তো ট্র্যাডিশনাল ওয়েতেই এটাকে আমি সার্ভ করব। তো দেখো এখানে আমি কিছু কাঁসার বাটি নিয়ে নিয়েছি, তো এগুলোতেই পায়েসগুলোকে সার্ভ করে নেব। আর জানো তো ছোটবেলায় যেহেতু আমরা এক বাড়িতে অনেক লোক থাকতাম, তো সেই জন্য আমাদের ওই 3 কিলো চালের হাঁড়িতেই ভাত রান্না করা হতো। আর এই পিঠে পায়েস যখনই করা হতো তখনই কিন্তু ওই 3 কিলো চালের হাঁড়িতেই রান্না করা হতো। আর জানো তো এই পিঠে পায়েস এগুলো কিন্তু আমার ঠাকুমাই বেশি করতো। আর রান্নার শেষে ঠাকুমা বলতো কি সবার থালাগুলো রান্নাঘরের মেঝে দিয়ে সাজিয়ে দিতে, আর পায়েসটা রান্না হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের থালায় আর কি পায়েসটা বেড়ে দিত। তো সেই সব দিনগুলো তো এখন অতীত হয়ে গেছে, শুধুই আর কি স্মৃতির পাতায় এগুলো রয়ে গেছে। তো তারপরে দেখো পায়েসটা ওদিকে কমপ্লিট করে বাবাইকে একটু বই পড়িয়ে দিয়েছি। তো তারপরে ওকে স্নান করিয়ে এই যে এখানে রেডি করে দিচ্ছি। তো বাবাইয়ের তো এখন এক্সাম চলছে, তো আজকেরটা হলেই আর কি এখনকার মতো এক্সাম ওর শেষ হয়ে যায়। তো
তো এদিকে দেখো নিচে এসে বাবাইকে খাইয়েও দিয়েছি, তারপর ওর ব্যাগটাও গুছিয়ে দিলাম। তো এখন বাবা গেছে ওকে গাড়িতে তুলে দিতে। আর এই দেখো এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু কিছুদিন পর পরই রিপেয়ার করা হয়, আর কিছুদিন পর পর একটা করে খুলে পড়ে যায়। তো আজকে এগুলোকে নতুন করে আবারও রিপেয়ার করা হচ্ছে। তো আগে যেহেতু এগুলো পুট্টি দিয়ে লাগানো ছিল, তাই আজকে কিন্তু এগুলোকে সিলিকন দিয়ে লাগানো হবে। তো তারই এখানে কাজ চলছে, আর এই কাজ শেষ হতে হতে না অনেকটা বেলা হয়ে গেছিল। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো আমার বেডরুমে চলে এলাম। তো অনেকদিন পরে ভাবছি আজকে জানলাগুলো খুলে ভালো করে মুছে নেব। তো জানলা খুলতেই দেখি জানলার ওইদিকে ভাড়ার বাঁধা রয়েছে, কারণ ওই যে বাড়িটা রং হচ্ছে। তো অন্যান্য দিন অন্যদিকে রং হয়, আজকে কিন্তু একদম আমার বেডরুমের পাশেই রংটা হচ্ছিল। আর জানো তো এই যে বেডরুমের জানলা খুলে দিয়েছি, তার উপরে আমি কাজকর্ম করছি, ভিডিও শুট করছি, আর বাইরে থেকে লোকজন যদি দেখতে পায় তাহলে কিন্তু ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার হয়। তো ওনারা তো এখনো এখানে এসে পৌঁছায়নি, তাই ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নেব। তো ফার্স্টেই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে আর কি জানলাটা মুছে তাড়াতাড়ি করে জানলাগুলো বন্ধ করে দেব। আর জানো তো ওই যে বাইরে কাজ হচ্ছিল জানলার কাঁচ লাগানোর, ওই কাজটা শেষ হওয়ার পর এখন কিন্তু আমাদের ডাইনিং এ মানে যে ব্যালকনি রয়েছে ওখানেই কিন্তু কাজগুলো করছে। তো আমি এখন বড় টেনশনে পড়ে গেছি যে ওনাদের সামনে কিভাবে আমি ডাইনিং এ কাজ করব আর কিভাবেই বা ভিডিও শুট করব। তো তারপরে দেখো ফার্স্টে ভেবেছিলাম এগুলোকে জল দিয়ে ধুয়ে দেবো, তো সেটা তো সম্ভব হলো না, যেহেতু এদিকে রং হচ্ছে, তাই আর কি মপ দিয়ে মুছে নিলাম। তো চলো এখন তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করে নিই। তো আমার এই ইউটিউব লাইভে ফার্স্ট টাইম আমি আর কি এরকম একটা কমেন্ট পেলাম। তো তোমরা হয়তো খেয়াল করবে, তোমরাই অনেকে বলো যে দিদি তুমি ছোট বড় সবাইকে সমানভাবে দেখো, সবার কমেন্টের রিপ্লাই করো। তো সত্যি একদম সত্যি, তোমরা আমার আইডিতে গিয়ে দেখতে পারো যে এমন কেউ নেই যে আমাকে শুধু একটা লাভ রিয়াক্ট দিয়েছে, তাকেও কিন্তু আমি রিপ্লাই দিয়েছি। তো কি হয়েছে, একটা আইডি থেকে বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতে কমেন্ট করছে। তো মাঝে মধ্যে তোমাদের সকলের কমেন্ট পড়া হয় না, বা মাঝে মধ্যে হয়তো পড়ে ফেলি, বা কোনো কোনো দিন হয়তো বাদও চলে যায়। তো আমি কিন্তু গত ভিডিওতে তার কমেন্টের কিন্তু খুব সুন্দরভাবে একটা রিপ্লাই দিয়ে দিয়েছি। সে কি করেছে, ভিডিওটা হয়তো স্কিপ করে দেখেছে, না হলে আদৌ ভিডিওটা দেখেইনি। তো তারপরে সে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে দিদি ছোট আইডি বলে পাত্তা দিচ্ছ না। তো আমার তখন এতটা রাগ হলো যে আমি ওর নাম নিয়েছি, ওর কমেন্ট পড়েছি, তা সত্ত্বেও সে কিন্তু আমাকে এরকম একটা আক্রমণাত্মক কমেন্ট করে গেছে। আর সব থেকে বড় কথা হলো সে বলেছে তার নাকি ছোট আইডি, তাই আমি তাকে পাত্তা দিচ্ছি না। তো তারপরে আমি তার আইডিতে গিয়ে দেখি তার কোনো সাবস্ক্রাইবারও নেই বা চ্যানেলে কোনো ভিডিওও নেই। তো ওই যে প্রথমেই বললাম আমার ইউটিউব জার্নিতে আমি ফার্স্ট এরকম একটা কমেন্টের শিকার হলাম। তো তারপরে দেখো এই আয়নার কাজগুলো অনেক দিন ধরে বেশ নোংরা হয়েছিল, তো আজকে সেটাকে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সেই সঙ্গে রোজকার মতো আমার বেডরুমের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলোকেই ডাস্টিং করে নিলাম। তো এরই মধ্যে আমার পরিচিত একজন ফোন করেছে, তো তার সাথেই কথা বলছিলাম। তো তোমরা প্লিজ ওটাকে ইগনোর করো। তো তারপরে দেখো আমার বেডরুমটা ক্লিন হয়ে গেছে, তো এখন আমাকে বাইরে গিয়ে কাজকর্ম করতে হবে। তো ওই যে বললাম যে ডাইনিং এ কাজ হচ্ছে, তো কিভাবেই যে ভিডিও শুট করব আর কিভাবেই কাজ করব সেই চিন্তা ভাবনাই করছি। তো তারপরে দেখলাম কিছু জামা কাপড় জমা হয়ে রয়েছে, তো এই জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে যদি ওদের কাজটা শেষ হয়ে যায় তারপরে গিয়ে ওই কাজটা করব। তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি। দেবী মজুমদার দিদিভাই লিখেছে খুব সুন্দর গো তোমার ভিডিও। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। হৃদয় তারা আইডি থেকে দিদিভাই লিখেছে সকাল সকাল খুব সুন্দর একটা ভিডিও দেখতে পেলাম দিদিভাই, খুব ভালো লাগলো, বন্ধু হয়ে গেলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো এই এতগুলো জামা কাপড় নিয়ে বসেছি। তো কি হয়েছে বলো তো, এখন যেহেতু ছাদে কাজ চলছে তাই কিন্তু ওই জামা কাপড়গুলো ছাদে আর মেলা হচ্ছে না। তো ওই ঘরে অল্প অল্প করে কিছু জামা কাপড় শুকিয়ে নিচ্ছি। তো সবকিছু জমা হয়ে দেখো একসাথে অনেক হয়ে গেছে। তো সেগুলোকে এখন গুছিয়ে নিলাম, আর এখন এই আলনাটাকে একটু ঢাকা দিয়ে দেব, কারণ আজকে এই রুমটাকে ক্লিন করব। তো ভেবেছিলাম যে আমার বেডরুমটাকে ক্লিন করব, তো ওইদিকে যেহেতু কাজ হচ্ছে তো সেই জন্য আর কি এই দিকের রুমটা যেহেতু ফাঁকা রয়েছে, তাই ভাবছি এই রুমটা থেকে ক্লিনিং এর কাজটা শুরু করি। আজকে ভাবছি এই রুমটা করব, আর আমাদের যে স্টাডি রুমটা রয়েছে ওই রুমটা করে নেব। আর থাকবে বাকি ওই যে আমাদের ডাইনিংটা, আর থাকবে আমার বেডরুমটা। তো দুটো একদিন করে নিলে এবারের মতো আমার ক্লিনিং এর কাজটা কমপ্লিট হয়ে যায়। যদিও পয়লা বৈশাখের অনেক দেরি রয়েছে, তবুও কি বলতো আমরা যেহেতু মাঝের 3টে দিন থাকছি না, তাই আর কি তার আগেই কাজগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। তো দেখো আমাদের রুমগুলো তো মাঝে মধ্যে ক্লিন করা হয়, আর এই রুমগুলো না খুব বেশি একটা ক্লিন করা হয় না,
মানে ওই সিলিংয়ের দিক দিয়ে খুব একটা ক্লিন করা হয় না। তো তারপরে দেখো সিলিং ওয়াল সব কিছু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এখন পর্দাগুলো খুলে নিলাম। তো ওই যে বলছিলাম পর্দাগুলো কাচতে হবে, আর যে বেডশিটগুলো ছিল সেগুলোও ভাবছি একবারে তুলে আবার নতুন করে পেতে দেব। আর এই দেখো এই জানলার এই দিকটা তো কখনোই আমার ক্লিন করা হয় না, তো আজকে ভাবলাম যেহেতু ভালোভাবে ক্লিন করছি তাই আর কি জানলার পিছন দিকটাও ভালো করে ক্লিন করে নিই। আরও যদি ওই জানলাগুলো একটু মুছে নিতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। তো আজকে যেহেতু একটু কম সময় রয়েছে তাই আর কি ওই কাজগুলো আমার করা হবে না। তো দেখো পর্দাগুলো চাদরগুলো এনে এখানে ভিজিয়ে দিলাম। তো এবার দেখো ডাইনিংয়ে চলে এসেছি, আর আমার বাঁ দিকটা খেয়াল করলে দেখতে পাবে ওখানে কিন্তু কয়েকজন লোক কাজ করছে। তো আমি সেই জন্য স্টাডি রুমের মধ্যে আমার ক্যামেরাটা সেট করেছি, যেখান থেকে ওনারা আমার ক্যামেরাটা যাতে না দেখতে পায়। তো সেইভাবেই আর কি শ্যুট করলাম তোমাদের জন্য। আর এই দেখো রোজ কিন্তু আমি অন্যভাবে একটু ক্যামেরাটা সেট করি, আজকে কিন্তু একদম অন্যভাবে ক্যামেরাটা সেট করেছি যাতে করে ওই লোকগুলো আমার ক্যামেরাটা না দেখতে পায়। তো তারপরে দেখো ডাইনিং টেবিলটা ক্লিন করে চেয়ারগুলোকেও ভালো করে ঝেড়ে নিলাম, আর এখন চলে এলাম স্টাডি রুমে। তো ওই যে বললাম আজকে শুধু ওই পাশের বেডরুমটা আর স্টাডি রুমটা ক্লিন করে নেব, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। শ্রাবণী চৌধুরী চক্রবর্তী দিদিভাই লিখেছে উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। পিয়ুষ সামুই আইডি থেকে দিদিভাই লিখেছে ভীষণ ভালো লাগলো গো, তাই কমেন্ট না করে পারলাম না, আমি ডেইলি তোমার ব্লগ দেখি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমার পাশে থেকো। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো তারপরে দেখো এই ঘরে যে সমস্ত ধুলোবালি ঝুল ছিল সেগুলোও সব ক্লিন করে নিলাম, আর এখন এই যে বেডশিটটাও তুলে নেব। তো তোমরা তো অনেক দিন থেকেই দেখছো এই বেডশিটটাই পাতা ছিল, তো বেশ কয়েকদিন হলো এটা চেঞ্জ করা হয়েছিল না, তো এইবারে আর কি একবারে চেঞ্জ করে দেব। তো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল অর্পিতা চক্রবর্তী দিদিভাই। তো দিদিভাই লিখেছে দিদি তুমি কি শুধু ঘর ঝাড় দাও, মোছো না? হ্যাঁ দিদিভাই, ঘর মোছা হয়, কারণ আমাদের একজন কাকিমা আছে, উনি হচ্ছে বিকালবেলা এসে আমাদের এঁটো বাসন তারপরে আমাদের নিচের ঘর উপরের ঘর সমস্ত কিছু মুছে দিয়ে যান। আর এই যে মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একদিন হলেও আমি নিজে মোছার চেষ্টা করি, কারণ এই যে খাটের তলা দিয়ে তারপরে খাটের চারপাশ দিয়ে জানলার উপরগুলো দিয়ে ওগুলো তো কাকিমা মুছে দেয় না, আর ওই কাকিমা যখন ছুটি করে তখন আর কি ঘরগুলো মুছতে হয়। তো তারপরে দেখো স্নান সেরে এখানে পুজোটাও কমপ্লিট করে নিলাম, আর এখন যাব নিচে খাওয়া দাওয়া করতে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে একটু বাইরে বেরিয়েছিলাম যে ঘরটা কতদূর রং হলো সেটাই আর কি দেখার জন্য। তো সেই সঙ্গে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে দুটো সাইড রং হয়েছে, এখনো কিন্তু একটা সাইড আর ঘরের পিছন দিকটা রং হতে বাকি। তো তারপরে দেখো ওই যে দুটো ঘরের পর্দার বেডশিটগুলো কাঁচা হয়েছিল, তো সেগুলোই এখন নিয়ে চলে এলাম ছাদে। আর জানো তো ছাদে যে আগে কতগুলো দড়ি বাঁধা ছিল সেগুলো কিন্তু এখনো ঠিকঠাকভাবে টানানো হয়নি, তো সেই জন্য জামা কাপড়গুলো মেলতে বড্ড অসুবিধা হয়। তো দড়িতে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি, আর এই কার্নিশটা যেহেতু সদ্যই রং হয়েছে তো কার্নিশটা এখনো পরিষ্কার রয়েছে, তাই আর কি পর্দাগুলো এখান দিয়ে দিলাম। আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল মেনকা ব্লগ থেকে দিদিভাই, আরো কমেন্ট করেছিল বংমহুয়া থেকে দিদিভাই, আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই এবং ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, আরো কমেন্ট করেছিল সামিয়া সাদিয়া আইডি থেকে দিদিভাই, আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল অর্পিতা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম দিদিভাই, পাশে থেকে গেলাম, তুমিও পাশে থেকে যেও প্লিজ। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জানাই অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো এখন হলো সন্ধ্যাবেলা, তো হাজবেন্ড অফিস থেকে ফেরার সময় কিছু খাবার নিয়ে এসছে, তো সেটা এখন সার্ভ করে নেব, আর সেই সঙ্গে বাবাইকে সন্ধ্যাবেলা যে দুধটা দিই সেটাও দেব। তো তারপরে দেখো এখানে শুধুমাত্র আমাদের দুজনেরটাই সার্ভ করে নিচ্ছি, আর বাবা মায়েরটা হাজবেন্ড কিন্তু নিচে আগেই দিয়ে এসছেন, তো ওনাদের সময় মতো ওনারা ওগুলো খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।